কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সেই আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। ঠিক একই দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন ডিবেট। আমেরিকায় উনি ডিবেট করবেন। এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর উপরে নতুন করে চাপ তৈরি করছে। এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল। আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে। দর্শক, ধীরে ধীরে আরো ঘটনা ঘটতে শুরু করেছে। এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ। বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী, এটা আমাদের সংবিধান বিরোধী, সরকারের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর, এবার বিএনপি তারা তাদের আন্দোলন, তাদের অধিকার আদায়ের জন্য মাঠে আবারও নেমেছে। তো বিএনপি পূর্ণ শক্তি নিয়েই তারা মাঠে নেমেছে এবং তারা আটঘাট বেঁধেই এবার মাঠে নেমেছে, এটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো ইতিমধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে এবং শারীরিক অবস্থা তেমন ভালো না, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তো তাকে মুক্ত করার জন্য বা তাকে উন্নত চিকিৎসার জন্য তার বিএনপি আবারও মাঠে নেমেছে, তাকে মুক্ত করার জন্য আন্দোলন করতেছে, সমাবেশের ডাক দিয়েছে। তো এই আন্দোলন বা সমাবেশ করা অবস্থায় বা তারা যখন সমাবেশ করতেছিল এমতো অবস্থায় আওয়ামী লীগের একটি বাস বা আওয়ামী লীগের যারা আছে কর্মীরা আছে তারা একটি বাস নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল এবং এক পর্যায়ে তাদের দুই দলের ভিতরে বাকবিতণ্ড হয় বা কথার মারপেচ হয় বা কথা চালাচালি হয়। এক পর্যায়ে বিএনপি ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের সেই বাসকে আক্রমণ করে এবং বাস ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। তো এই ভিডিওটি আপনাদের সরাসরি দেখাবো, দেখালে বুঝতে পারবেন। এবং বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সরকার যেভাবে দেশ চালাচ্ছে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের আলোচক যারা আছেন, বিশ্লেষক বা সাংবাদিক যারা আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, তারা এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আলোচনা করেছেন। তো সেই আলোচনা এবং কথাগুলো তাদের মুখ থেকে ভিডিওর মাধ্যমে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটির মূল বিষয় বা মূল সারমর্ম কি, এটা আপনারা জানতে পারবেন। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায় আর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ জানালেন, বিএনপির হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন যারা আসছেন তাদেরকে কিন্তু আহত এক ব্যক্তিকে গাড়িতে তুলে দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন পুরো রণক্ষেত্র কিন্তু নয়াপল্টন এলাকা, এবং এই নয়াপল্টন এলাকায় আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি পারভেজ মাহমুদ। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুরো যে আওয়ামী লীগের অফিসের সামনে বা বাইতুল মোকাররমের সামনে যে আওয়ামী লীগের শান্তি সমাবেশের ডাক দিয়েছিল এবং এক পর্যায়ে সমাবেশ করতেছিল বিএনপি নেতাকর্মীরা। আমরা যখন দেখছি বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সাথে মুখোমুখি ঘটনা ঘটছে এবং পুরো রণক্ষেত্র কিন্তু পরিণত হয়েছে কাকরাইল বা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তখনই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখা গিয়েছে এবং এই বিএনপি নেতাকর্মীদের আক্রমণে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। ইত্তেফাকের আহত হয়েছেন। আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু সাজোয়া যানগুলো কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন, মাঠের দিকে প্রবেশ করছেন। আমরা যদি দেখাই, দেখছেন
সাধারণ যানগুলো কিন্তু প্রবেশ করছে এবং ঢাকা মেট্রোপলিটনের সাধারণ যানগুলো এখানে কিন্তু প্রচন্ড গ্যাস মারা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। পুরো এখন পর্যন্ত কিন্তু এই কাকরাইলের মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে যে পানির ট্যাঙ্কি এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু সম্পূর্ণরূপে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন এবং সেখানে শান্তি সমাবেশ। তারা কিন্তু বলছেনই যখন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে দেখছেন আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি দেখছেন ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু আবারও হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। যে এবং আমরা যখন নিউজ কভার করছিলাম তখন আমাদের সামনে তারা দেখছেন এখনো ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছে থেমে থেমে। আমরা কিন্তু দেখেছি যে একজন পুলিশ সদস্য তিনি আহতর শিকার হয়েছেন পুলিশ সদস্য, এবং সেই পুলিশ সদস্যকে আমি রয়েছি ইত্তেফাকের লাইভে। নেটের অবস্থা কিন্তু তেমন খুব মারাত্মক খারাপ অবস্থা ইন্টারনেটের, সেজন্য আমরা সংযুক্ত থাকতে পারছি না, আমরা নেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমরা যদি দেখাই দেখছেন কাউকে যদি সন্দেহজনক মনে করেন তখনই তাদেরকে রাখা হয়, গ্রেফতার করা হয়। আমরা দেখছি এখানে 3-4 জনকে ধরে এনে বসিয়ে রাখা হয়েছে। আমরা যদি দেখাই দেখছেন তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিএনপি সমাবেশে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু জড়িত রয়েছে, বিভিন্ন নাশকতার সাথে জড়িত রয়েছে। বিভিন্ন ভাবে দেখছেন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে প্রতিটি জায়গায় কিন্তু ইট পাটকেল মারা হয়েছে, গ্লাসগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্য ইমার্জেন্সি বিভাগে রয়েছেন। আমরা সাধারণ পুলিশ সদস্যের কাছে কিন্তু জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বসা রয়েছেন তিনি তাদেরকে ধরা হয়েছে বিভিন্ন সন্দেহে। আসলে এমন কিছু দৃশ্য আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। দেখছেন এখনো কিন্তু জ্বলছে, এখনো কিন্তু দাও দাও করে জ্বলছে নয়াপল্টনের সামনে। আমরা আসলে অনেক কথা বলতে পারছি না ফেসবুক ভায়োলেশনের কারণে, তারপরেও আমরা যতটুকু বলার যায় ততটুকু বলার চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত রয়েছেন কাকরাইলের মোড়ে কিন্তু রয়েছে ইমার্জেন্সি মুহূর্তে যে নিরাপত্তার যে সরঞ্জামগুলো রয়েছে পুলিশ প্রশাসনের, আমরা যদি দেখাই নিচ থেকে দেখছেন তাদেরকে কিন্তু এখানে ধরে রাখা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন শত শত যারা পরিবেশ অস্থিরতা সৃষ্টি করছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা রয়েছি ইত্তেফাকের লাইভে, দেখছেন এখন কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। যারা দেখছেন তারা কিন্তু এই যে জায়গাটি দেখানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে। আর আমরা আরেকটা কথা বলছি, যখন পুলিশ সদস্যরা তখন মিশনে নামেন এবং তখন কিন্তু ছাদ থেকে টিয়ার শেল মারা হয়। এই যে ছাদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ছাদের থেকে মানুষ দাঁড়িয়েছিল, তারা এই ছাদগুলো জানালা থেকে দেখছেন দাঁড়িয়েছিল এবং তখন তাদেরকে টার্গেট করে টিয়ার শেলগুলো মারা হয়। আমরা দেখছি একজন গণমাধ্যম কর্মী তাকে রিকশায় করে নেওয়া, এমন কিন্তু অনেকেই আহত হয়েছেন। আমাদের ইত্তেফাকের প্রতিনিধি আহত হয়েছেন। আমরা আসলে সামনের দিকে যেতে পারছি না, কারণ সামনে ইন্টারনেটের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন, 13টি চুক্তি করেছে। তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল লাইন স্থাপন। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছে। সেখানে প্রায় আপনার 5 মিলিয়ন জনসংখ্যার সৈন্য সামন্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $70,000 কোটি। সেই সময়ে এই 24 বছরের ফলাফল কি জানেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে। একটাই কারণ, কেন জানেন? ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, মাত্র 1 কোটি জনসংখ্যা।
সেই ভিয়েতনাম বলেছিল বাংলা এই ভিয়েতনামের জমিনে 1 ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না। সেই ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল, ঈমান ছিল। আমি মনে করি দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যার দেশপ্রেম নেই তার ঈমান নেই, যার ঈমান আছে তার দেশপ্রেম অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী, এটা আমাদের সংবিধান বিরোধী। সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। আপনারা দেখেন কেটে 65 নম্বর অনুচ্ছেদে আছে, আপনার যদি এ ধরনের আইন পাস করতে হয় সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, বিরোধী পক্ষের দলের সাথে জনমত নিতে হবে। আপনি গোপনে গোপনে বাংলাদেশকে বিক্রি করে দিবেন। আমি বলতে চাই 1971 সালে যারা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা কিনেছিল, যাদের নাতিপুতিরা আজকে ভাতা ভোগ করছেন, প্রস্তুতি নেন আপনারা যুদ্ধ করতে। আমরা নাকি অন্য দেশকে দিয়ে ফেলেছে, সাদা চামড়া না কালো চামড়ার কাছে। আমরা শুনছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাই ভিয়েতনামের মানুষের ঈমানের কারণে, দেশপ্রেমের কারণে 24 বছরের যুদ্ধের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে। আজকে বাংলাদেশে আমি বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, ঈমান আকীদা, ঈমান যদি মজবুত না করেন, দেশপ্রেম যদি না থাকে, ইহকাল এবং পরকাল দুটাই হারাতে হবে। আমার জমিনের রক্ত থাকতে 1 ইঞ্চি মাটিকে অন্য দেশে ব্যবহার করবে, এটা কখনো হতে দেওয়া যায় না। যদি ঈমান থাকে, যদি দেশপ্রেম থাকে, আমি অনুরোধ করবো সরকারকে এ ধরনের চুক্তি করার আগে মানুষের মতামত নিন, সংসদে আলোচনা করুন, পক্ষে বিপক্ষে ভালো মন্দ যাচাই করুন। রাষ্ট্রটা 1971 সালে আমাদের পূর্ব প্রজন্মরা যুদ্ধ করেছিল রক্ত দিয়ে, বিনা পয়সায় কেউ এই রাষ্ট্র দিয়ে দেয় না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। অতএব এ ধরনের চুক্তি করার আগে সরকারকে সতর্ক থাকা উচিত। রাষ্ট্র আমার আগামী প্রজন্মের, আপনি চাইলে ধ্বংস করতে পারেন না। এজন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে, আপনাকে ইতিহাসের কাছে। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন ডিবেট। আমেরিকায় উনি ডিবেট করবেন। আমাদের কি বলা উচিত এখন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর সাথে ডিবেট করার এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত একটা প্রকাশ্য জায়গায় এবং আনইন্টারাপ্টেড লাইভ টেলিকাস্টিংয়ে এরকম একটা ডিবেটের প্রস্তাব ডক্টর ইউনূসের গ্রহণ করা উচিত। আই রিপিট, এটা উনি জানেন উনি কি করবেন, কিন্তু আমার কাছে মনে হয় এবং একটা সমাজে এই তর্ক বিতর্কগুলো বিভিন্ন পক্ষে হওয়ার চাইতে সামনাসামনি হওয়ারও এক ধরনের গুরুত্ব নিশ্চয়ই আছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং এটা চাইছেন। আমি প্রধানমন্ত্রীর এই চাওয়াটাকেও ওয়েলকাম করি এবং সেটা যদি এইভাবে প্রকাশ্য আমাদের জাতির সামনে হয় তাহলে এটা যে কোনো বিবেচনায় ভালো হবে। কিন্তু যে জায়গাটা আসছিলাম, যে এইবার আমি প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখেছি। ওই যে বললাম, সে বলছেন ক্রমাগত, আপনার ভিডিওটা শুনে দেখতে পারেন, ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন। ওনার ভাষার মধ্যে, ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টরস আছে সেগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে প্রচুর প্রচুর অস্বস্তি, প্রচুর অস্থিরতা, ক্ষোভ এগুলো ছিল। তার মানেটা কি? তার মানে আমরা এটা ধরতে পারি, যে বলেছি যে আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি ঝামেলায় না থাকেন তাহলে আপনি আসলে খুব বেশি আর ঝামেলা করার কথা না। আপনি রিল্যাক্স থাকবেন, হালকা, যেমন ডক্টর ইউনূসকে বাড়িতে চুপাই দিয়ে আসবো, এই চুপানোর কথা অবশ্য টাইম ম্যাগাজিন তাদের ওখানে লিখেছে। এই ধরনের একটু হাসি ঠাট্টা, যেহেতু আপনি বিজয়ী আছেন, উনি খুব ব্যাকফুটে আছেন, তাই আপনি এই সব করেই জিনিসটা শেষ করতে চাইবেন। কিন্তু ইদানিং আমি ধারণা করি ডক্টর ইউনূসের কারণে প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে। আই রিপিট, প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে এবং এটার কারণটাও আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস দীর্ঘদিনের নীরবতা ভেঙে উনি এখন প্রকাশ্যে বেশ স্পষ্টভাবে সরকারকে ক্যাটেগরাইজ করছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, এই সরকারের জনভিত্তি নেই, এই সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার, এই ধরনের কথা উনি বেশ কঠোরভাবে বলছেন এবং উনি জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য ফাইট করার কথা বলছেন। এই জিনিসগুলো ডক্টর ইউনূস বলা মানে কিন্তু আপনি বা অনেকেই বলা না। ডক্টর ইউনূস বলা মানে হচ্ছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়া। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে এই যে সমাবেশ করতেছে বিএনপি, সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে এবং বিএনপি চড়াও হচ্ছে। পাশাপাশি বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বা মুক্তি যাতে হয়, মুক্তি পায়, সেজন্য তারা সমাবেশ করতেছে। এই সমাবেশের দিনেই আওয়ামী লীগ আবার আরেকটা সমাবেশ দিচ্ছে। মানে এটা পাও দিয়ে ঝগড়া বাঁধানোর মতোই, এটা বলেছেন একজন আলোচক এবং সাংবাদিক। সেই ভিডিও দেখেছেন। পাশাপাশি আরো 2-1 আলোচক বা বিশ্লেষক যারা আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই পুরো ভিডিও দেখেছেন। দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক নিউজ, লাইভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।